ভাইয়া রচনা কয় পেজ লিখবো, রচনার মধ্যে কয়টা পয়েন্ট লিখবো, রচনার পয়েন্টগুলোর মধ্যে কোনো উক্তি দেবো কিনা, পয়েন্টগুলোর নাম লিখবো কিনা, রচনা দিয়ে কিভাবে 20-এর মধ্যে আমি 18-19 পাবো। ওয়েট, রচনা নিয়ে তোমাদের এত প্রশ্ন পেয়েছি যা বলার বাইরে। তাই আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে তোমরা রচনা লেখার নিয়ম শিখে যাবা এবং যার মাধ্যমে যাবতীয় যে রচনা রয়েছে তোমাদের সব রচনা লিখতে পারবা। অ্যান্ড ইয়েস, আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেটা হলো এই ভিডিওতে শুধু তোমরা রচনার নিয়মই পাবে না, বরঞ্চ রচনার একটা ওয়ান স্টপ সাজেশনও পাবা। যে ওয়ান স্টপ সাজেশনটা পেলে তুমি যে বোর্ডেরই হও না কেন, যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমরা তোমাদের পরবর্তী বোর্ড পরীক্ষায় অবভিয়াসলি রচনা কমন পাবা। শুধুমাত্র তাই না, তোমাদের কলেজের পরীক্ষাতেও রচনা কমন পাবা। তো এই ওয়ান স্টপ সাজেশনটা পেতে হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আমরা প্রথমে এবার তাহলে শুরু করব একটি রচনা আসলে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। রচনার ক্ষেত্রে বাচ্চারা আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা অনেক বড় করে লিখতে হয়, বেশি করে লিখতে হয়। তুমি যদি বেশি করে না লিখো, সত্যি কথা বলতে তুমি রচনাতে কখনোই 20-এ 18 বা 19 এই ধরনের যে লুক্রেটিভ মার্কগুলো আছে, লুক্রেটিভ মার্ক পাবা না। এভারেজে 12-13 এরকম মার্ক পাবা। আর তুমি যদি রচনাতে এভারেজে 12-13 করে মার্ক পাও, তাহলে নির্মিতিতে তোমাদের যে 70 মার্ক রয়েছে, 70-এ তুমি কিছুতেই 65+ পাবা না। এটা পাওয়া আসলে সম্ভবই না। আর এটা যদি হয় তাহলে তোমার কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কোনো কারণে আল্লাহ মাফ করে বাংলা প্রথম পত্রে এ প্লাস না আসে, তাহলে তোমার এন্টায়ার বাংলাতেও কিন্তু এ প্লাস আসবে না। তাই রচনা যেহেতু একটু বড় করে লিখতে হয়, তাই এই ভিডিওতে আমরা কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকল বা নিয়ম শিখিয়ে দিব, যেটা ফলো করলে তুমি অ্যাটলিস্ট যে এভারেজ নাম্বারটা রয়েছে, মানে গুড এভারেজ নাম্বার, দ্যাট ইজ তোমার হচ্ছে 17 থেকে শুরু করে 19-এর মধ্যে পাবা। তাহলে চলো রচনার প্রথম যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা নিয়ে আমরা কথাবার্তা বলি। আমরা ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম, মাত্রই বললাম বেসিক্যালি, একটা রচনা লেখার সময় আমার অনেকটা সময় ধরে লিখতে হবে, কারণ এটা অনেক বড় করে লিখতে হয়। তাই আমরা যে কাজটা করব, রচনা লেখার জন্য ন্যূনতম 1 ঘন্টা সময় বরাদ্দ রাখবো। 1 ঘন্টা না পারলেও অ্যাটলিস্ট আমরা 50 মিনিট সময় রাখবো। যদি আমরা অ্যাটলিস্ট 50 মিনিট সময়ও রাখি, তুমি একদম আরাম করে রচনা 12 থেকে 15 পৃষ্ঠা লিখতে পারবা, একদম আরাম করে। বুঝতে পেরেছ? তাই শুরু থেকে টাইম ম্যানেজমেন্টটা এমনভাবে তোমাদের ডিজাইন করতে হবে যার জায়গা থেকে। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা তো তোমাদের 3 ঘন্টা হয়, তাই না? সো 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বাদ, 1 ঘন্টাকে সেপারেট করে চিন্তা করে বাকি যে 2 ঘন্টা রয়েছে, সেই 2 ঘন্টার জন্য রচনা বাদে বাকি প্রশ্নগুলোর সময় তোমরা ডিজাইন করো। সময় ডিজাইন করার পরে দেখবা যে লাস্টে রচনার জন্য তোমাদের হাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 50 মিনিট সময় তো আছেই। ধরে নিলাম 10 মিনিট এদিক সেদিক বাফার টাইম গিয়েছে, বাট 50 মিনিট সময় তোমার হাতে থাকবে। এই 50 মিনিট যদি তুমি টানা লিখতে পারো, রচনাতে তুমি 17 থেকে 19-এর মধ্যে পাবা। এবং এর পাশাপাশি আরো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হবে। সো টাইমের ব্যাপারে খুবই কেয়ারফুল। আমার রচনা লেখার জন্য অ্যাটলিস্ট 1 আওয়ার টাইম রাখা দরকার, তা না হলো অ্যাটলিস্ট 50 মিনিট সময় আমার রাখতেই হবে। গেল। এরপর দেখি, একটা রচনার মধ্যে 15 থেকে 16টা পয়েন্ট লিখতে হবে। পয়েন্ট কি? ফর এক্সাম্পল, রচনা আসছে তোমার হচ্ছে অধ্যবসায়। সো তোমার প্রথম পয়েন্ট ভূমিকা, এরপরের পয়েন্ট অধ্যবসায় কি, তারপরের পয়েন্ট অধ্যবসায়ের গুরুত্ব, তারপরের পয়েন্ট অধ্যবসায় তাৎপর্য, তারপরের পয়েন্ট অধ্যবসায়ী কিভাবে হওয়া যায়। এরপরে হয়তো লিখলে তোমার অধ্যবসায়ী হবার ফলাফল, বা যারা অধ্যবসায়ী তারা কিভাবে আসলে ভালো ফলাফল পায়। তারপর ছাত্র জীবনে অধ্যবসায়, তারপর কর্মজীবনে অধ্যবসায়, তারপর হচ্ছে বিখ্যাত মনীষীদের অধ্যবসায়ী জীবন। এভাবে হচ্ছে কি করে লাস্টে তুমি উপসংহার দিলা। দেখো, উপসংহার পর্যন্ত আমি জাস্ট এই ভিডিওতে দাঁড়ানোর উপরে 10টা পয়েন্ট কিন্তু বলে ফেলেছি। সো তোমরা যে কাজটা করবা, আমি কখনো স্টুডেন্টদেরকে রচনা মুখস্থ করতে বলি না।
স্টুডেন্টদের খালি আমি একটা জিনিস বলি, আমি যে আজকে সাজেশনটা দেবো, এই সাজেশনটা ফলো করে 11টা রচনা এখানে রয়েছে। এই 11টা রচনার, আই রিপিট, এই 11টা রচনা বিভিন্ন জায়গা থেকে তুমি খুঁজে পাবা। সেটা কালেক্ট করে প্রত্যেকটা রচনা তুমি 5 বার করে পড়বা, জাস্ট 5 বার করে পড়বা। 5 বার করে পড়ে প্রত্যেকটা রচনার যে পয়েন্টারগুলো রয়েছে, পয়েন্টারগুলো মাথার মধ্যে নিয়ে নিবা। খাতায় একটু লিখবা 2-3 বার, তাহলে পয়েন্টারগুলো মাথার মধ্যে চলে আসবে। তারপর ওই পয়েন্টারগুলো দিয়ে তুমি যে 5 বার করে পড়েছো সেটার সাথে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে রচনা লিখবা। ইন দিস ওয়ে আমি নিজে রচনা লিখছি এবং আমার স্কুল কলেজে রচনাতে আমি কখনো 17-র নিচে পাইনি, ঠিক আছে? সো এই জায়গাটা থেকে তোমরা এটাও ট্রাই আউট করে দেখতে পারো। সো রচনাতে আমার কি করতে হবে? অবভিয়াসলি 15 থেকে 16টা পয়েন্ট লিখতে হবে এবং রচনা আসলে মুখস্থ করার কিছু না, নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে হচ্ছে লিখবা। বাট রচনার যে পয়েন্টের নামগুলো রয়েছে এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এটা তুমি মুখস্থ করে রাখবা। তাহলে আসলে পরীক্ষার হলে মাথায় হাত যাবে, হায় হায় ভূমিকার পরে আমি কি লিখবো, অধ্যাবসায় প্রয়োজনীয়তা লিখবো নাকি উপসংহার লিখবো, এই ধরনের কনফিউশনে তোমার আসলে পড়তে হবে না। গেল। এখন এরপরে স্টুডেন্ট একটা কমন প্রশ্ন করছে, ভাইয়া রচনা পয়েন্ট লিখবো, ভূমিকা, উপসংহার, অধ্যাবসায় কি এগুলো লিখতে হবে? হ্যাঁ, মাস্ট বি। এগুলো না লিখলে কেমনে কি? অনেকেই প্রশ্নটা করো, তাই এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম রচনার পয়েন্টগুলো অবভিয়াসলি তোমার লিখতে হবে, অবভিয়াসলি লিখতে হবে। তাই অবশ্যই রচনার পয়েন্টের নামগুলো তোমার লিখতে হবে এবং এই নামগুলো যেনতেনভাবে লিখলে হবে না, এটা অবভিয়াসলি তোমার নীল কালি দিয়ে লিখতে হবে, নীল কালিতে লিখতে হবে, যেটা হাইলাইট করে জল জল করে খাতার মধ্যে যে তুমি কি কি পয়েন্ট লিখেছো। আরেকটা বিষয়, অনেক স্টুডেন্ট এটা কমন প্রশ্ন করে যে ভাইয়া রচনা শুরু করার একদম শুরুতেই কি খাতার মধ্যে রচনা সবগুলা পয়েন্ট লিখে দিব, মানে এরকম আর কি, অধ্যবসায় নিয়ে রচনা লেখা হলো, রচনার পয়েন্টগুলো নিম্নরূপ, ভূমিকা, অধ্যবসায় কি, অধ্যবসায় প্রয়োজনীয়, উপসংহার, এরকম কি লিস্ট করে দিব? নো নিড। খাতার শুরুতে কোনো লিস্ট করা দরকার নেই। ধরে নাও রচনা আসে 12 নম্বর প্রশ্নে, লিখবা 12 নং প্রশ্নের উত্তর, এরপর রচনার টাইটেল দিবা, শেষ। এরপর ভূমিকা লিখে লেখা শুরু করে দাও। ভূমিকা শেষ হওয়ার পরে অধ্যবসায় কি, অধ্যবসায় ওটা লিখে টাইটেলটা তুমি শেষ, ওই টাইটেলটা লিখে অধ্যবসায় কি এর ভেতরে যা যা রয়েছে সেগুলো তুমি হলো ব্যাখ্যা করে দিলা। খুবই সিম্পল, খুবই সিম্পল। আলাদা করে সবগুলো টাইটেলকে অ্যাকুমুলেট করে একটা নির্দিষ্ট পেজে লিখে পেজ ওয়েস্ট করার দরকার নাই। পেজ ওয়েস্টের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টাইম ওয়েস্ট করার দরকার নাই, ঠিক আছে? গেল। এরপর দেখি রচনা আসলে কয় পৃষ্ঠা লিখবো। মানে এইটা তো আসলে তোমার বিখ্যাত একটা প্রশ্ন, তোমাদের কাছে বিখ্যাত একটা প্রশ্ন, ভাইয়া রচনা কয় পৃষ্ঠা লিখবো, বিশাল একটা বিখ্যাত প্রশ্ন। অ্যান্সার ইজ স্ট্যান্ডার্ড। আমি স্ট্যান্ডার্ড মানটা বলেছি, আমি জাস্ট এখানে স্ট্যান্ডার্ড যে মানটা, সে স্ট্যান্ডার্ড মানটা বলেছি। 12 থেকে 15 পৃষ্ঠা তোমার লিখতে হবে। এর চেয়ে কম লিখলে আসলে তুমি এই যে আমি এখানে একটা মার্ক রেঞ্জ বলেছি না, এই মার্ক রেঞ্জটা অ্যাচিভ হবে না এর চেয়ে কম লিখলে। সো এই মার্ক রেঞ্জ অ্যাচিভ করার জন্য 12 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে। আমার এখনো মনে আছে 2024 সালে আমি হলো এক স্টুডেন্টের সাথে হলো কথা বলছিলাম, 24 অথবা 25 সালে, আমি এক্সাক্ট ইয়ারটা ভুলে গেছি, মানে 25-এর শুরুর দিকে আর কি। এক স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তখন এক স্টুডেন্ট হলো গিয়ে আমাকে বলছিল যে ও রচনা 22 পৃষ্ঠা লিখেছে। ক্যান ইউ ইভেন ইমাজিন? এমন কিছু স্টুডেন্টও আছে যারা রচনা 22 পৃষ্ঠা লেখে এবং ব্যাপারটা এমন না হাতের লেখা অনেক বড় বড় করে লিখছে, ওর নর্মাল লেখাই লিখেছে। রচনা শতভাগ কমন পড়েছিল আমাদের সাজেশন পড়ে, ওই কমনের উপরে বেস করে ও রচনা পুরাটাই মাথায় ছিল এবং সে 22 পৃষ্ঠা লিখে আসছে। খুবই ভালো লিখছে। অবভিয়াসলি আমি বলবো না তোমাদের সবার 22 পৃষ্ঠা লিখতে হবে, যদি কারোর ক্যাপাসিটির মধ্যে কুলায়, টাইম ম্যানেজমেন্ট, হাতের লেখার স্পিড ইত্যাদি ইত্যাদি মিলায় তুমি লিখতে পারো। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার 12 থেকে 15 পৃষ্ঠা। এইটার নিচে লিখো না, এইটার নিচে লিখো না, এইটার নিচে লিখো না। অ্যাটলিস্ট 12 থেকে 15 পৃষ্ঠা রচনা লিখতে হবে। এরপর 3 নাম্বার, রচনার সাথে সংশ্লিষ্ট এমন উক্তি দিতে হবে বিভিন্ন মনীষীদের। সাপোজ তুমি হচ্ছে দেশপ্রেম নিয়ে হচ্ছে কি তুমি একটা রচনা লিখছো, তো সেখানে সাপোজ আমরা একটা উক্তি দিলাম, দ্বিজেন্দ্রলাল রায় একজন বিখ্যাত হলো গায়ক, তিনি একটা গান লিখেছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। খুবই সুন্দর একটা উক্তি। সো এই যে উক্তিটা তুমি নীল কালার দিয়ে সুন্দর মতো হাইলাইট করে গ্লোরিফাই করে লিখতে পারো। সো
যাতে করে তোমার ওই যে পয়েন্টটা রয়েছে ওই পয়েন্টের ভ্যালু বেড়ে যায়। তাই আমরা সবসময় রচনার সাথে এমন উক্তি দিব যেটা থেকে রিলেটেড, অ্যান্ড অবভিয়াসলি উক্তিগুলো আমরা নীল কালি দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? নীল কালি দিয়ে লিখবো। ঠিক আছে, সো মোটামুটি এতটুকুই। তার মানে আমরা যেটা শর্ট সামারি করি, আমাদের রচনা লেখার নিয়ম কি? নাম্বার 1, রচনার জন্য অ্যাটলিস্ট 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় রাখতে হবে। নাম্বার 2, আমরা যখন হচ্ছে কি রচনাটা লিখবো, রচনার মধ্যে আমার 15 থেকে 16টা পয়েন্ট রাখতে হবে। নাম্বার 3, রচনা অ্যাটলিস্ট আমি 12 থেকে 15 পেজের মধ্যে হচ্ছে কি লিখবো। নাম্বার 4, রচনার মধ্যে হচ্ছে কি আমি উক্তি দিব বিভিন্ন মনীষীদের, এবং উক্তিগুলো আমরা নীলকালিতে লিখবো। আর নাম্বার 5, আমাদের যে রচনার পয়েন্টগুলো রয়েছে অবভিয়াসলি পয়েন্টের নাম লিখতে হবে। পয়েন্টের নাম ছাড়া কোনো ভেতরের কথাবার্তা লিখবো না। ভূমিকা শব্দটা লেখা ছাড়া ভেতরে হচ্ছে আমি ভূমিকা জিনিসপত্রগুলো যদি লিখে দিই তাহলে সেটা আসলে গ্রহণযোগ্যতা পায় না। তুমি রচনাতে সাপোজ তোমার 18 পাওয়ার কথা ছিল, পয়েন্টের নাম না লেখার কারণে তুমি জাস্ট অর্ধেক পাবা, রচনাতে 20-এ 9 পাবা। সো ডোন্ট ডু দ্যাট। এবার শেখ মহেন্দ্র খন্টা হলোকে চলে আসলো তোমাদের রচনার ওয়ান স্টপ সাজেশন, যেই সাজেশনটার মাধ্যমে তোমরা তোমাদের পরবর্তীতে কলেজের যে কোনো পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এবং যে কোনো তোমরা পরীক্ষায় বসো না কেন, অবভিয়াসলি কোনো না কোনো রচনা কমন পেয়ে যাবা। সো আর ইউ রেডি টু গেট দিস সাজেশন? লেটস স্টার্ট। ওকে, রচনার ওয়ান স্টপ সাজেশন। প্রথমেই যে সাজেশনটা আসতেছে সেটা হচ্ছে স্বদেশ প্রেম। দেখো, জাস্ট তুমি একবার ইমাজিন করো এই রচনাটা কতবার বোর্ডে আসছে। আমি যদি একবার খালি কাউন্ট দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 39 টাইমস। 39 টাইমস। এটা তোমার একদম শুরু থেকে যদি বলি, সবচেয়ে ওল্ডেস্ট হচ্ছে কি 2002, আর সবচেয়ে হলো কি নিউয়েস্ট মনে হয় 2025 24 না 22 জানি কই দেখলাম। সো যাই হোক, সো মোটামুটি গত 20 বছরে এটা প্রায় 39 বারের মতো এসছে। সো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রচনায় এভাবে আসলে রিপিট হয়। তবে একটা মজার বিষয় আছে, আমার মূল রচনার নাম হচ্ছে কি স্বদেশ প্রেম, বাট এটাকে দেশপ্রেম আকারে আসে, স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেম আকারে আসে, জাতীয় জীবনে স্বদেশ প্রেমের গুরুত্ব আকারে আসে। টপিক স্বদেশ প্রেম, বাট এটাকে বিভিন্ন টাইটেল দিয়ে দেয়। কি দিয়ে দেয়? বিভিন্ন টাইটেল দিয়ে দেয়। এইটা অ্যাকচুয়ালি অনেক সময় তোমাদেরকে একটু কনফিউশনে ফেলে দেয় যে আমাদের ভিতরে কন্টেন্ট চেঞ্জ করতে হবে কিনা। না, কন্টেন্টও চেঞ্জ করা লাগবে না। সো এই জিনিসটা মাথায় রাখবা। তবে দেশপ্রেমের ক্ষেত্রে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, এই রচনাটা আসলে বিভিন্ন গানের যে তোমার লাইন রয়েছে, গানের লাইন তোমরা উক্তি হিসাবে দিবা। খুবই ভালো পারফর্ম করে, তোমার নাম্বারকে বুস্ট করে দেয়। অধ্যবসায় নিয়ে অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলছি। অধ্যবসায় অনেক সময় অধ্যবসায় ছাত্র জীবন, মানব জীবনে অধ্যবসায়ের গুরুত্ব এই আকারেও আসে। এই ক্ষেত্রে তোমরা যে কাজটা হলো করবা, বিভিন্ন মনীষীদের হলো গিয়ে অধ্যবসায় নিয়ে উক্তি রয়েছে, অ্যারিস্টটল, প্লেটো, এই যে তোমার মনীষীদের উক্তি রয়েছে, এই মনীষীদের উক্তিগুলা খাতার মধ্যে নীল কালি দিয়ে লিখবা। তোমরা যদি নীল কালি দিয়ে লেখো, এই জন্য পুরাটা সময় আমি বোর্ডে নীল কালি দিয়ে দাকাদাকি করতেছি। তো এই জিনিসটা মাথায় রেখো। পরবর্তী সাজেশন, মানব কল্যাণে বিজ্ঞান। ওরে বাবা, এই জিনিসটা কতবার কত জায়গায় যে আসছে বলারও বাহিরে। বাট এটা তোমার 3টা নামে আসতে পারে: বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞান ও যন্ত্র সভ্যতা, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান। এই 3টার ক্ষেত্রে কিন্তু একই জিনিস এখানে মূলত দেওয়া আছে, মানে একই তোমার হচ্ছে টাইটেল, কন্টেন্ট হলো একই থাকবে। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই রচনাটা আমরা মূলত উদাহরণ টাইপ রাখবো, উদাহরণমূলক রাখবো। এখন বাবা, এখানে উদাহরণমূলক বলতে কি বোঝাচ্ছি, মানে তুমি বলবা যে বিজ্ঞানের কোন কোন ইকুইপমেন্ট তোমাকে আসলে অনেক বেশি আরাম দিছে, কম্পিউটার, ফ্যান, এসি, লাইট, তারপর হচ্ছে কি বিদ্যুৎ, এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো এখানে এক্সাম্পলগুলো ভালোভাবে নিয়ে আসতে হবে। এরপর দেখি কৃষিকাজই হলো কি বিজ্ঞান। সো কৃষিকাজী বিজ্ঞানের ক্ষেত্রে দেখো, কৃষিকাজী বিজ্ঞান ও বাংলাদেশ, এখানে তোমার 3টা রচনার মানে সাবস্টিটিউট নেম দেওয়া রয়েছে।
এই নেমগুলো থাকলো একই রচনা। এইখানে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, উদাহরণগুলা হলোকে মাথায় রাখতে হচ্ছে, বিভিন্ন উদাহরণ দিতে হবে এবং উদাহরণগুলা দেশভিত্তিক হবে। ফর এন এক্সাম্পল, তুমি হচ্ছে কি এই রচনা লিখতে গিয়ে বললা যে বাংলাদেশে হচ্ছে কি তোমার এরকম কৃষিকাজে বিজ্ঞান অনেক হেল্প করছে। আমরা যদি জাপানের দিকে তাকাই, জাপানেও হলো গিয়ে কৃষিকাজের মধ্যে সায়েন্স ইমপ্লিমেন্ট করার জন্য জাপান অনেক দ্রুতই অর্থনীতিতে সমৃদ্ধ হয়েছে। এই ধরনের সেন্টেন্স দিবা নাম্বার 1। আর নাম্বার 2, যেহেতু কৃষিকাজ ও বিজ্ঞান বলা হয়েছে, বাংলাদেশের সাথে কৃষিকাজের সাথে কিরকম সম্পর্ক রয়েছে ওইটা নিয়ে কিন্তু নানান রকম গায়ক গায়িকা নানান রকম গান গেয়েছেন। ওই ধরনের যে গানগুলো রয়েছে, ওই গানের যে উক্তিগুলো রয়েছে, সেই উক্তিগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কথাবার্তা বলতে পারি। যেরকম সুজলা সুফলা শস্য শ্যামলা, এই ধরনের যে তোমার শব্দগুলো রয়েছে, শব্দগুলো চয়ন করে আমরা উক্তিগুলো লিখতে পারি। আচ্ছা, একটা মজার বিষয় বলি, তোমাদের মধ্যে অনেকের এই ধরনের টেন্ডেন্সি থাকে যে ভাইয়া নিজের মতো করে একটা উক্তি বানিয়ে দিই, সমস্যা তো নাই, কে ধরবে। এই কাজটা করো না, কারণ তুমি হয়তো মনে করছো কে ধরবে, বাট যিনি টিচার, তুমি বানিয়ে দেওয়ার যে উক্তিটা উনি এক নজরে দেখেই বুঝতে পারবেন যেটা কোনো একজন স্টুডেন্ট বানিয়েছে। তার কারণটা কি? তার কারণটা হলো এত বছর ধরে তারা শিক্ষকতা করছে, তারা স্টুডেন্টদের এই ধরনের দুষ্টুমি সম্পর্কে বেশ ভালোভাবে ওয়াকিবহাল, নাম্বার 1। আর নাম্বার 2, শব্দ চয়নের একটা ব্যাপার আছে। একজন কবি যেভাবে শব্দ চয়ন করবে তুমি সেটা করতে পারবে না, দ্যাটস ইট। এরপর থেকে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এইটা তোমার হচ্ছে কি ডেটা সেন্ট্রিক হওয়া উচিত বা ডেটা বেসড হওয়া উচিত। এখন এখানে তোমার ডেটা সেন্ট্রিক বলতে কি বোঝানো হচ্ছে? সাপোজ তুমি বললা যে পৃথিবীতে দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান কোথায়, ঢাকার কেন দূষিত হচ্ছে, এটা প্রধান এলিমেন্ট কি, কার্বন ডাই অক্সাইড। তারপর হচ্ছে কি বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশ কোনটা, সে কিভাবে পরিষ্কার দেশ হয়েছে, কি কি পলিসি অ্যাডপ্ট করেছে, সেই সাংখ্যিক যে তথ্যগুলা, নিউমেরিক যে ডেটাগুলা, সেই নিউমেরিক ডেটাগুলা হচ্ছে কি দিতে হবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এইটা নিয়ে সাজেশন বেসিক্যালি একটাই, যত পারো গান দাও, উক্তি দাও, তোমার হচ্ছে গিয়ে যতটা হলো এখানে তোমার আবেগকে কাজে লাগাতে পারো সেই বিষয়গুলো এখানে বেসিক্যালি তুলে ধরতে হবে, ঠিক আছে। আর একটা বিষয়, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলতে গেলে অবভিয়াসলি তোমার ষড়ঋতু নিয়েও হলো গিয়ে আমার কথাবার্তা বলতে হবে। সো কিপ দিস ইন ইউর মাইন্ড। ডান। সো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন ছিল। শ্রমের মর্যাদা নিয়ে তুমি যখন কথাবার্তা বলবা তখন এখানে আসলে ধর্মকে নিয়ে আসবা। যেরকম ইসলাম ধর্মে বলা আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে মূল্য দেওয়া উচিত বা তার যে পারিশ্রমিকটা মিটিয়ে দেওয়া উচিত, মানে এই ধরনের একটা পয়েন্টটা রাখতে পারবো যে ধর্মের দৃষ্টিকোণ থেকে শ্রমের মর্যাদা। পাশাপাশি হচ্ছে কি এই রিলেটেড যে সকল উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো হচ্ছে কি আমরা দিয়ে দিব। ডান। সো এরপরে দেখি আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প। রিসেন্ট কয়েক বছরে পর্যটন শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এটা কিন্তু অনেক সময় হলে প্রশ্ন চলে আসে। এটা কিন্তু রিসেন্ট লাস্ট কয়েক বছরে, মানে 7-8 বছরের মধ্যে পর্যটন শিল্পটা হচ্ছে কি তোমার খুব ইম্পর্টেন্ট একটা রচনার টপিক হয়ে দাঁড়িয়েছে। তাই এটা হলো পড়বা এবং এটা পড়তে গেলে তুমি যখন কক্সবাজার, সেন্ট মার্টিন এগুলার কথা হচ্ছে কি বলবা, পাশাপাশি বিভিন্ন ধরনের সাংখ্যিক বা নিউমেরিক ডেটা দিবা। নিউমেরিক ডেটা অর্থাৎ যে কক্সবাজারে প্রত্যেক বছর কি পরিমাণ পর্যটক আসেন, সেখান থেকে হলো বাংলাদেশে কি পরিমাণ অর্থনীতির লাভ হয়, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো তোমার মেনশন করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মাদকাসক্তি ও তার প্রতিকার। এখানে তোমার 3টা হলো সাবস্টিটিউট নেম দেওয়া রয়েছে, এই 3টা নাম আসলো তোমার ওই মাদকাসক্তি ও তার প্রতিকার এই কন্টেন্টের রচনাটা হলো গিয়ে লিখবা। এই পার্টিকুলার জায়গায় আসলে মাদক নিয়ে কথাবার্তা বলতে হয়, কি ধরনের মাদক হলো গিয়ে পাওয়া যায়, সেগুলো কিভাবে আসে, সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে ক্ষতি হয় এবং ওইটা থেকে বাঁচার উপায় কি, রিহ্যাব সেন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে তোমার কথাবার্তা বলতে হবে। সো ইন আ সামারি, আজকের এই ক্লাসে আমরা কি কি নিয়ে কথাবার্তা বললাম? নাম্বার 1, রচনা কিভাবে লিখতে হবে। নাম্বার 2, রচনার জন্য কি পরিমাণ সময় বরাদ্দ রাখবো। এবং নাম্বার 3 আর মোস্ট ইম্পর্টেন্ট, রচনার ওয়ান স্টপ সাজেশন, যে সাজেশনটা ফলো করলে তোমরা তোমাদের কলেজ, এইচএসসি সহ যে কোনো আপকামিং এক্সামে অবভিয়াসলি অ্যাটলিস্ট একটা রচনা হলো কমন পাবা। ওয়ান স্টপ সাজেশন রচনার যে সাজেশনটা মাথায় রাখলে যে কোনো জায়গায় তোমরা দেখবা যে কমন
কেমন পেয়ে গিয়েছো। তো স্টুডেন্টস, আজকের মতো এতটুকুই। এই ভিডিওটা কেমন লাগলো দ্রুত জানিয়ে দাও কমেন্ট সেকশনে। অ্যান্ড ইয়েস, আমাদের এই যে সবগুলো সাজেশন দিলাম, এই জিনিসগুলো নিয়ে কতখানি উপকৃত হলো সেটাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে। এই টাইপের ভিডিও আরও চাও কিনা এবং পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছ তোমরা সেটিও জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।